আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলার আটঘরিয়ায় হাসিনুর রহমান লিটন ভাইয়ের লেয়ার মুরগির খামারে। তার খামারে এখন 12,000 মুরগি রয়েছে, যেখান থেকে তিনি প্রতিদিন উৎপাদন করেন 9,000 ডিম, যার বাজার মূল্য প্রায় 70,000 টাকা। হাসিনুর রহমান ভাইয়ের এই খামারের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 16 বছর আগে, 2009 সালে। তখন তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সেই সময় থেকেই তার স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার, এবং সেই স্বপ্ন থেকেই তিনি এই লেয়ার মুরগির খামার করে এখন একজন সফল ব্যবসায়ী। যদিও তার এই পথে দীর্ঘ বাধা বিপত্তি এবং নানান চড়াই উতরাই পাড়ি দিয়ে তাকে এই পর্যায়ে আসতে হয়েছে। যদিও তিনি বলছিলেন এখনও তার এই যাত্রাটা মসৃণ নয়, এখনও তাকে পাড়ি দিতে হয় নানান বাধা বিপত্তির। আজকের ভিডিওতে আমরা লিটন ভাইয়ের সাথে কথা বলে তার এই দীর্ঘদিনের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা লেয়ার মুরগির খামার করতে চান অথবা কৃষি উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আপনারা এই হাসিনুর রহমান লিটন ভাইয়ের 16 বছরের অভিজ্ঞতা কিন্তু জানতে পারবেন। তাই আপনারা যারা এই মুরগির খামার নিয়ে বড় স্বপ্ন দেখেন, তাদেরকে আমি বলছি আজকের ভিডিওটি আপনারা মিস করবেন না। আমরা যখন লিটন ভাইয়ের খামারে গিয়েছিলাম তখন বেলা 10টা। সেই সময়টায় তারা সাধারণত ডিম সংগ্রহ করে থাকে। যদিও লিটন ভাই বলছিলেন যে খাদ্যদ্রব্যের যে দাম সেই তুলনায় ডিমের বাজার অনেকটাই কম, তাই তারা এবার লোকসানের মুখোমুখি হয়েছেন। চলুন আমরা এখন বাকি গল্পটুকু শুনব লিটন ভাইয়ের মুখেই। আপনারা অবশ্যই পুরোটা সময় জুড়ে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি হাসিনুর রহমান লিটন ভাইয়ের সাথে, যিনি এখানে অলমোস্ট 12,000 মুরগি পালন করছেন। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ভাই, আপনার এই মুরগি পালনটা শুরু হয়েছিল কবে বা কিভাবে শুরু হয়েছিল একটু আমাদেরকে বলেন। আমি 2009-এ যখন অনার্স সেকেন্ড ইয়ার, তখন থেকেই শুরু করছি। মূলত 2500 মুরগি থেকে শুরু, এখন এই পর্যায়ে আর কি। আচ্ছা, এখন মোটামুটি 12,000 মতো আছে। 12,000 সামথিং। আচ্ছা, এই সবগুলা মুরগি তো হচ্ছে লেয়ার, না মানে হ্যাঁ, লেয়ার লাল ডিম। আচ্ছা, এখন আপনার খামার থেকে প্রতিদিন কেমন ডিম উৎপাদন হয়? 9,000 প্লাস ডিম পার ডে। 9,000 প্লাস উৎপাদন হচ্ছে। আচ্ছা, তো আপনার যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, সেই সময়টা তো নর্মালি মানুষ চাকরি বা অন্য কিছু করার জন্য চেষ্টা করে, কিন্তু আপনি সেটা না করে এই উদ্যোক্তা হওয়ার চিন্তা কিভাবে আসলো আপনার মাথায়? আসলে আমার চাচাতো ভাইয়েরা এগুলা আরো আগে শুরু করছিল। ওদের থেকে মানে ওদের দেখা দেখেই শুরু করছি মূলত। আচ্ছা, তারপরে যখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, ব্যবসাটাও বড় হয়ে গেছিল, তাই আর চাকরিতে যাওয়ার সুযোগ হয়নি। এটা নিয়েই আছি আর কি। আচ্ছা, তো 2009 থেকে শুরু করে এখন 25 শেষ, মোটামুটি 16 বছরের একটা দীর্ঘ পথ। এই পথে আপনার কি ধরনের বাধা এসেছে বা কখনো সুসময় ছিল কিনা, এখন কি অবস্থাতে আপনারা আছেন, এটা নিয়ে একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, এই দীর্ঘ 16 বছরে প্রায় ভালো মন্দ মিলাই ব্যবসাটা চলছে। প্রথমের দিকে 11-12 দিকে বা 13 সালের দিকে বার্ড ফ্লুতে একবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তারপরে 21-এর দিকে এসে একটা ক্ষতিগ্রস্ত হলাম বার্ড ফ্লুতে। আলহামদুলিল্লাহ, এখন আমরা বার্ড ফ্লুর ভ্যাকসিন বের হওয়ার পর থেকে নিয়মিত বার্ড ফ্লুর ভ্যাকসিন করি। মুরগিগুলো মোটামুটি আল্লাহ দিলে সুস্থ আছে এখন। মানে আর এই দীর্ঘ চ্যালেঞ্জিং সময়টাতে মূলত মানে লাভ লস নিয়েই আছি। মাঝে মাঝে ভালো পর্যায়ে ছিলাম আর কি, ভালো ডিমের দাম পাইছি, কিন্তু ইদানিং ডিমের বাজার খুবই খারাপ। খাদ্যর সাথে ডিমের দামের কোনো সামঞ্জস্যতা নাই। ডিম যেমন গতকালকেই ডিম বেচেছি মানে 7 টাকা 60 পয়সা, যেটা মানে একটা ডিম উৎপাদনের চাইতে প্রায় 1 টাকা কম। এখন মোটামুটি অনেক ডিম, তারপরেও লস হচ্ছে খামারে। এখন ওই যে কথাই আছে না যে আশায় বাঁচে চাষা,
চলতেছে আর কি, লেবার আছে 4-5টা লেবার নিয়ে চলতেছি। কিন্তু আমরা যারা ভোক্তা পর্যায়ে যখন ডিম কিনতেছি তখন কিন্তু ডিমের দাম আমরা আরো বেশি দাম দিয়ে কিনতেছি, তাই না? সেই বিষয়ে আসলে এটা মানে কেন হচ্ছে এরকম? এটা ওই মধ্যস্থতাকারীরাই এই টাকাটা নিয়ে নিচ্ছে। আমরা 7 টাকা 60 পয়সা ডিম বেচতেছি, কিন্তু মুদিখানার দোকানে 10 টাকা 11 টাকা করে ডিম কিনতে হচ্ছে সবাইকে। হ্যাঁ। এর কমে তো কেউ পাচ্ছে না। না। এই মাঝখান থেকে এই যে প্রায় 3-4 টাকার একটা ব্যবধান, এটা মধ্যস্থতাকারী বা মধ্যস্থ স্বত্বভোগীরাই এটা নিয়ে নিচ্ছে। মাঝখান থেকে আমরা খামারিরা বর্তমানের সিচুয়েশনে আসলে কি বলবো, মানে একদম মানে লসের একটা দ্বারপ্রান্তে পৌঁছাইছি। হয়তোবা আমাদের মতো খামারিরা এই শিল্পকে আগামী দিনে বাঁচায় রাখতে পারবো কিনা মুশকিল, বলা মুশকিল। আচ্ছা, তো এখান থেকে মানে বের হওয়ার কোনো রাস্তা বা পথ আপনারা কি পাচ্ছেন না, বা কোনো যারা আপনারা খামারে আছেন সবাই মিলে কোনো চেষ্টা বা কোনোভাবে এখান থেকে বেরোনোর তো একটা রাস্তা বের করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের পোলট্রি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আছে, কিন্তু ইনারা আমরা সবাই সম্মিলিতভাবে বিভিন্ন দিচ্ছি, কর্মপন্থা অবলম্বন করেও এটা কাজ হচ্ছে না। এটা আসলে এটা করতে হবে সরকারকে। খাবারের দাম বাঁধে দেওয়া লাগবে, ডিমের দাম বাঁধে দেওয়া লাগবে। সারা বছর আমরা ফিড পাবো এক দামে, আমরা এক দামে মুরগি বিক্রি করবো, মুরগির ডিমটা বিক্রি করবো। এখানে আমাদের লাভ হোক, একটা ডিমের উপরে আমার কথা 25 পয়সা লাভ হোক, কিন্তু লাভটা হোক। এটা সরকার বাহাদুরের করতে হবে এই কাজটা। মানে খাবারের দাম আর ডিমের দামের একটা সমন্বয় করতে হবে। আর আমাদের এই 18 কোটির দেশে আসলে আমার মনে হচ্ছে যে প্রান্তিক পর্যায় মিলে, কর্পোরেট মিলে একটা হিউজ পরিমাণে ডিম উৎপাদন হচ্ছে। এই উৎপাদনের ফলে আমাদের দেশে হয়তো ডিমের চাহিদাটা যতটুকু তার চেয়ে বেশি উৎপাদন হয়ে যাচ্ছে ডিমটা। এই জন্য এই আমাদের খামারি পর্যায়ের এই দিনের পর দিন লস গুনতে হচ্ছে বর্তমানে। হয়তো আমাদের আসে বছরে 2 মাস সুদিন আসে, কিন্তু আমাদের 10 মাসই প্রায় লস গুনতে হচ্ছে। আবার যখন ডিমের দাম একটু ভালো হয়, তখন সরকারের তরফ থেকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ভ্রাম্যমাণ আদালত তৈরি করে ডিমের দাম নিয়ন্ত্রণের জন্য জোর তৎপর চলায়। কিন্তু আমরা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন ডিমের দাম নাই বললেই চলে, প্রতি ডিমে 1 টাকা লস। এটার সরকারের কোনো ভূক্ষেপ নাই। মানে আমরা যখন একটু ভালো দাম পাই, 10 টাকা বা 9 টাকা দাম পাই, সরকারের তরফ থেকে তো মানে ভ্রাম্যমাণ আদালত এ আড়ত ও আড়ত, এ খামার ও খামার তছনছ করে ফেলে দেয়। কিন্তু আমরা যখন আমরা যখন নিঃস্ব হয়ে যাচ্ছি, সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নাই। কিন্তু এইটাই মূলত সরকারকে করতে হবে, যাতে খাবারের দাম ডিমের দামটা সমন্বয় থাকে। আমার কথা, আমাদের ডিমের উপরে আমরা অল্প লাভ করি, কিন্তু সেটা সরকারকেই করতে হবে। আমরা আসলে প্রান্তিক পর্যায়ের খামারিরা আসলে নিঃস্ব হওয়ার দ্বার প্রান্তে। যদি সরকার বা সরকারের তরফ থেকে কোনো ভালো ব্যবস্থা না নেয়, এই শিল্পটা হয়তো আমরা আর প্রান্তিক পর্যায়ের খামারিরা করতে পারবো না, কর্পোরেট পর্যায়ে চলে যাবে। বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে আছে যারা, বড় বড় হ্যাচারি যাদের, ওনারাই এই ব্যবসা একসময় করবে আর কি। হয়তো আমরা আর থাকবো না। তখন মানুষকে আবার ডিম কিনে খেতে হবে 20 টাকা পিস, মাস্ট 20 টাকা পিসই খেতে হবে ডিম। আমরা যখন নিঃস্ব হয়ে যাব, আমরা যখন ব্যবসা প্রান্তিক পর্যায়ের খামারিরা ছেড়ে দেব, তখন ঠিকই কর্পোরেট 20 টাকা পিস ডিম বিক্রি করবে, 80 টাকা মিনিমাম, 80-100 টাকা হালি ওরা ডিম বিক্রি করবে। তো এখন যেটা অবস্থা, এটা আসলে খুবই শোচনীয় পর্যায়ের মধ্যে আছে। খামারে প্রচুর ডিম ভাই, কিন্তু লাভের মুখ দেখতেছি না, খাবারের দাম উঠাইতে পারতেছি না। আসলে এটা খুবই দুঃখের বিষয় আমাদের জন্য। এটা আসলেই খুবই দুঃখের বিষয়। আর পরবর্তীতে এখন আপনার যারা নতুন এই ব্যবসায় আসতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো, আপনারা এই ব্যবসাটা করার আগে অনেক মানে ভাববেন, অনেক চিন্তা ভাবনা করে, খামারিদের সাথে কথা বলে সরাসরি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে
ডিমের মার্কেট ভ্যালু বিবেচনা করে, খাবারের দাম বিবেচনা করে আপনারা ব্যবসায় আসবেন। কারণ আমাদের অলরেডি বাংলাদেশে ডিমের উৎপাদনটা অনেক বেশি। এই উৎপাদন বেশির কারণেই এই ডিমের এই পরিস্থিতি। আজকে ডিমের মূল্য আমরা পাচ্ছি না ঠিক মতো, আমরা নিঃস্ব হওয়ার দ্বার প্রান্তে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এই ব্যবসাটাকে। এই ব্যবসাতে সবাইকে আসার জন্য আমি নিরুৎসাহিত করছি। আমি আর উৎসাহ প্রদান করতে পারতেছি না, কারণ আমি এখন পর্যন্ত হয়তো টিকে আছি, হয়তো সামনে 1 বছরের মধ্যে আমি নাও থাকতে পারি এই ব্যবসায়, আমিও নিঃস্ব হয়ে যেতে পারি। এই জন্য আপনারা এই ব্যবসাটাকে নিরুৎসাহিত আমার তরফ থেকে করতেছি। আপনারা নতুনরা এই ব্যবসায় না আসলে ভালো হয়, অন্য ব্যবসা দেখেন। কারণ অলরেডি কর্পোরেট দিয়ে আমরা দিয়ে প্রচুর হিউজ পরিমাণ ডিম উৎপাদন করতেছি। তো এটাই আর কি, আর কি বলবো, আর কি দুঃখের কথা বলতে গেলে অনেক কথা। 16 বছরের মানে কষ্ট আনন্দ মিলেই আছি, তো এখন কষ্টটা খুব বেশি। এই তো ভাই, আসলে আপনার কথাগুলো শুনে মানে সত্য কথা যেটা মানে খুবই খারাপ লাগছে যে আমি যখন আপনাদের এই খামারে এসেছি, আমি যদি দর্শকদের দেখাই মানে সব কিছু মিলায়া ভাই দীর্ঘ 16 বছর এই লেয়ার মুরগি পালনের সাথে সম্পৃক্ত আছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে প্রচুর ডিম, কিন্তু তাই না, অনেক ডিম এখানে হয়েছে। এবং আমি যেটা ভেবেছিলাম যে এখানে একটা সফলতার গল্প থাকবে, যেখানে 2500 মুরগি থেকে এখন প্রায় 12,000 মুরগির একটি খামার, এবং প্রতিদিন 9,000 ডিম উৎপাদন হচ্ছে। মানে এই পর্যন্ত মানে শুনে খুবই ভালো লাগছে যে একটা খামার 16 বছর ধরে টিকে আছে। বাট আমি যখন ভাইয়ের মুখ থেকে এর কঠিন বাস্তবতা শুনছিলাম, তখন মানে আমার নিজেরই অনেক খারাপ লাগছিল যে প্রান্তিক পর্যায়ের খামারিরা যদি টিকে না থাকে তাহলে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ভবিষ্যৎটা কখনোই ভালো হবে না। কারণ যখন এই ডিমগুলো বা এই খামারিরা যখন তাদের খামার বন্ধ করে দিবেন, তখন কিন্তু সাধারণ মানুষদেরকে তার চাইতে অনেক বেশি দাম দিয়ে অধিক মূল্যে কিন্তু এই ডিমগুলো কিনতে হবে। এখন আমরা যে ডিমটা হয়তো বা 10 টাকায় পাচ্ছি, তখন কিন্তু 10 টাকায় আপনারা সেই ডিমটা কিনতে পারবেন না। আর এই যে আমরা যারা কৃষির সাথে সম্পৃক্ত, আমরা জানি যে কৃষি একটা চ্যালেঞ্জিং পেশা এবং সেখানে অনেক বাধা আছে, অনেক অভিজ্ঞতার বিষয় আছে, অনেক কিছু শেখার বিষয় আছে। যখন একজন খামারি নতুন করে এসে মুরগি পালন শুরু করে, তখন হয়তো আমরা তাদেরকে বলতে পারি যে আপনাদের অভিজ্ঞতার কারণে বা ভুলের কারণে আপনারা লাভবান হতে পারছেন না, অভিজ্ঞতা অর্জন করেন বা আরও শিখেন। কিন্তু একজন 16 বছরের খামারি, যিনি 16 বছর ধরে মুরগি পালনের সাথে সম্পৃক্ত, তিনি যখন বলেন যে আমরা মানে আমাদের অস্তিত্ব টিকে রাখাটাই কঠিন হয়ে গেছে, সেটা কিন্তু আসলে আমার মনে হয় যে একটা কঠিন বাস্তবতাকেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধুমাত্র সফলতার গল্প শোনাটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য নয়। আমরা চাই যে যেটা বাস্তব সেটা তুলে ধরতে। এখানে উনি একজন শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই পেশায় আছেন দীর্ঘ 16 বছর যাবৎ, এবং উনি আমাদেরকে অল্প সময়ের মধ্যে যে করুণ কাহিনী শোনালেন, সেটি আমাদের আসলে হৃদয়ে খুবই নাড়া দিয়েছে। যে এরকম মানুষ যারা উদ্যোক্তা হতে চায়, যারা স্বপ্ন দেখে, এবং আমরা বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছি যে আপনারা উদ্যোক্তা হন, নিজের পায়ে দাঁড়ান। কিন্তু কিভাবে দাঁড়াবে একজন মানুষ? তারা শত কষ্ট করে যখন তাদের শ্রমে ঘামে যখন এরকম একটা সফল খামার তারা গড়ে তোলে, এবং পরবর্তীতে যখন এই হতাশার কথাগুলো আমরা তাদের থেকে শুনি, সেটা আমাদেরকে আসলেই খুবই ব্যথিত করে। লিটন ভাই, তাইলে আমরা কি বলবো বলেন? আপনাদের আসলে চাওয়াটা কি, বা আপনারা কি আশায় এখনো টিকে আছেন, বা কতটুকু আশা দেখছেন যে ভবিষ্যৎটা যেন আপনাদের ভালো হয়? অবশ্যই যেটা বললেন যে আশায় বাঁচে চাষা, বা আপনারা স্বপ্ন দেখছেন, মানুষ তো আশাতেই বাঁচে। কতটা আশাবাদী আপনি আগামীর প্রজন্মের জন্য বা আগামীর ভবিষ্যতের জন্য, যেটা একটা অনিশ্চিত যাত্রা? এখন চাচ্ছি যে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আসুক, উনি এসে আমাদের এই
পোলট্রি সেক্টর, এটা তো বিশাল একটা আমিষের চাহিদা। এটা ডিম দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা পর্যায়ে এরা আবার মাংস। মাংস দিবে। তো সব মিলে একটা বিশাল আমিষের মানে ফ্যাক্টরি নিয়েই আমরা কাজ করি, আমিষ ফ্যাক্টরি। তো এটা তো একটা দেশের জন্য, একটা জাতির জন্য গুরুত্বপূর্ণ আমিষ। তো পরবর্তীতে নেক্সটে যে স্থিতিশীল একটা সরকার আসুক, উনি এসে এই শিল্প নিয়ে মানে একটু বেশি চিন্তা ভাবনা করুক এবং মুরগির খাবারের দামের সাথে ডিমের দামের একটা সমন্বয় করে দিক, যেটা থেকে হয়তো আমরা প্রান্তিক পর্যায়ের খামারিরা উপকৃত হব আর কি। এই ব্যবসাটাকে, এই শিল্পটাকে আমরা হয়তো টিকে রাখতে পারবো আর কি। এখানে শুধু এটাই না, এখানে অনেকেরই কর্মসংস্থানের ব্যাপারটাও আছে। এই প্রত্যেকটা শেডে একজন করে কর্মসংস্থানের আছে, যারা এইখান থেকে কর্মসংস্থান করে তাদের পরিবারকে চালাচ্ছে। তো আমরা টিকে থাকলে মানুষ অল্প দামে ডিম খাইতে পারবে। আমরা টিকে থাকলে এই যে যারা কর্মসংস্থান করতেছে এখানে, এরা টিকে থাকবে, এদের পরিবার টিকে থাকবে, এটাই আর কি। আচ্ছা, আমরা খুবই আশাবাদী লিটন ভাই যে ইনশাল্লাহ আগামী যে সময়টা আসবে তখন আপনারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবেন, এবং আপনারা যদি আসলে ক্ষতিগ্রস্ত হন, সেটা ওভারঅল আমাদের পুরো বাংলাদেশের যে কৃষি, সেটার উপর একটা বড় একটা আঘাত আসবে। যেমন আমি গতকালকে একটা তথ্যতে দেখছিলাম যে বাংলাদেশের যে আমিষের চাহিদা রয়েছে তার 37%, অর্থাৎ 37% আসে এই পোলট্রি ইন্ডাস্ট্রি থেকে বা হচ্ছে এই মুরগি থেকে। তো এটা মানে হিউজ একটা বিষয়, এবং অধিকাংশ খামারিরা এখন বলছিলেন যে তারা প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারপরেও যেহেতু আপনার দীর্ঘ অভিজ্ঞতা, সেখান থেকে আমরা খুব অল্প কিছু বিষয় একটু জানার চেষ্টা করব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানে যে জাতটা আপনি পালন করছেন লেয়ারের, এটা কি নির্দিষ্ট কোনো জাতের নাম আছে এটা? হ্যাঁ, এটা আমাদের দেশের কর্পোরেটদের কাছ থেকে নেওয়া। আচ্ছা, এগুলো বয়স কেমন হয়? বয়স থাকে? এই বয়সটা মোটামুটি মুরগির কন্ডিশন যদি ভালো থাকে, এরা একটানা 18-20 মাস ডিম দিতে পারে। ডিম দেয়। আর আপনারা যখন কিনেন তখন কত দিনের বাচ্চা? একদিনের বাচ্চা কিনে। একদিনের বাচ্চা। এবং ডিম দেয় কতদিন বয়সে? এটা মোটামুটি 5 থেকে 5.5 মাস বয়স থেকেই ওরা ডিম দিয়ে শুরু হয়ে যায়। 5 মাসের মধ্যে ডিম শুরু হয়ে যায়, ডিম দেওয়া শুরু হয়ে যায়, তাই না? আর রোগ বালাই বা পরিচর্যা এগুলো নিয়ে অল্প একটু আমাদেরকে বলুন। হিউজ পরিমাণ রোগ। আচ্ছা, কি কি হিউজ রোগ হয়? পরিমাণ রোগ। তার যেমন আপনার পোলট্রি সেক্টরে বর্তমানে মহামারী হচ্ছে বার্ড ফ্লু একটা। তারপরে বার্ড ফ্লুর পরে আসতেছে আপনার বংক্রাইটিস, নিউমোনিয়া যাকে বলা হচ্ছে। তারপরে আপনার করাইজা আছে, রানীক্ষেত আছে। এগুলো নিয়মিত পরিচর্যা করতে হয়, নিয়মিত ভ্যাকসিনেশন করতে হয়। আচ্ছা। তারপরে আপনার মাইকোপ্লাজমা মানে ঠান্ডা প্লাস আছে, সালমোলিনা আছে, এগুলার জন্য নিয়মিত মানে একটা সময় অন্তর অন্তর এদেরকে মেডিসিন দিতে হয়। তারপরে আপনার বায়ো সিকিউরিটিটাও ভালো রাখতে হয়। আচ্ছা, ধরো খাবারের পানিটাকেও একটু স্পেশাল করতে হয় আর কি। পানিতে আছে কতটুকু, আপনার পিএইচ এর মাত্রাটা যদি বেশি থাকে তাহলে তো এই পানিতে মুরগিও ভালো হয় না। পিএইচটা কমাইতে হয় অনেক সময় ওষুধের মাধ্যমে। আর খাবার দাবারের ক্ষেত্রে আপনারা কেমন খাবার খাওয়াচ্ছেন এখন? খাবারের ক্ষেত্রে আপনার 2 রকমের খাবার আমাদের দেশে প্রচলিত। সেটা হচ্ছে আপনার একটা প্যাকেট খাবার, একটা লুজ খাবার। বিভিন্ন কোম্পানি কনসালটেন্ট তৈরি করছে, ওইটার সাথে ভুট্টা অ্যাড করে আর কিছু আনুষঙ্গিক কিছু অ্যাড করে এটা লুজ খাবার তৈরি হয়। আমি আমি লুজ খাবারই খাওয়াই আজ দীর্ঘ প্রায় 8-10 বছর। আর একটা প্যাকেট খাবার, ওটা তো আপনার ডাইরেক্ট কোম্পানি থেকে প্যাকেট হয়ে আসে। এই দুইটা খাবারের মধ্যে আবার একটু দামের তারতম্য আছে, 200-300 টাকা দামের একটা তারতম্য থাকে। এই তো পরিবেশ। আর এখানে একটা করে কেজে আপনারা কয়টা করে মুরগি রেখেছেন? 3টা না? 3টা করে। আচ্ছা, এই কেজগুলোর আসলে আদর্শ সাইজ কেমন হওয়া উচিত?
মানে কেমন সাইজের হলে ভালো হয় একটা করে খাঁচার? আদর্শ খাঁচা, হ্যাঁ, এই যে একটা খাঁচার তো দৈর্ঘ্য প্রস্থ আছে তাই না, 3টা মুরগি যে আছে এক জায়গাতে, এটার আদর্শ সাইজ কেমন এবং আপনারটাতে এখন কেমন আছে? আদর্শ সাইজটা বলতে আপনার এই একটা খাঁচার আছে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। 4.5 ফিট, হ্যাঁ। 4.5 ফিট, আবার এইদিকে আছে আপনার 14 ইঞ্চি। 14 ইঞ্চি এরকম এর মধ্যে হচ্ছে 9টা মুরগি থাকে আর 9টা মুরগি থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো শেড নির্মাণের ক্ষেত্রে বা এই খাঁচা যে তৈরির ক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ আছে বা অভিজ্ঞতা আছে যে এরকম করলে ভালো হবে বা এরকম কোনো ভুল হয়েছে আপনার এরকম আগে কখনো নাকি? ভুল তো হয়ই, ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী শেডগুলো আবার ভালো করা যায়। হ্যাঁ, মানে মূলত ঘরটা উঁচা করতে হয় যাতে ওই রোদের তাপটা কম লাগে, মানে কম লাগে, কম ঘরটা যতটুকু উঁচা করলে উঁচু করা ভালো যায়। হয়। আচ্ছা, যেমন আমার এই ঘরটা 9 ফিট উঁচা করা আছে, এবং আপনি মানে আবার সিমেন্টের শেড আমি এটা দিয়েছেন? সিমেন্ট শীট দিয়েই বেশিরভাগ ঘরগুলা করা আমার। হুম, তো আবার দেখা যায় যে আমার শেডে কিন্তু ফ্যান নাই, হুম, হুম, হুম। আবার এই ফ্যান নাই, এই সিমেন্ট শীট আর এই ঘরটা উঁচু করে দেওয়ার কারণে। এবং আশেপাশে আপনার গাছ দেখতেছিলাম, অনেক গাছের ঘরের কারণে উপরে মনে কিছু হয় গাছ থাকলে ভালো হয়, ছায়াটা ভালো লাগবে, তাই না? 16 বছরের অভিজ্ঞতা, 12,000 মুরগি, যেখান থেকে প্রতিদিন উৎপাদন হয় 9,000 ডিম। তবু যখন একজন উদ্যোক্তার মুখ মলিন হয়, সেই দায়টা আসলে কার? লিটন ভাইয়ের খামার থেকে যখন আমরা বাড়ি ফিরছিলাম, ঠিক সেই সময়টাই লিটন ভাইয়ের খামারের উপর পূবাকাশ থেকে এই সূর্যের কিরণ আছড়ে পড়ছিল। এটি হয়তো বা লিটন ভাইয়ের আশার আলো, তার সংগ্রামের প্রতীক। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।